প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের সাথে আবারও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে আমরা মাইটোকন্ড্রিয়া সম্পর্কে বলার আগে একটা জিনিস মনে রাখবা, তোমরা ছোটবেলায় ক্লাস 9-10 এর পড়ে আসছো। মাইটোকন্ড্রিয়া একটা কাজের সাথে জড়িত, সেটা হচ্ছে কি শক্তি উৎপাদনের সাথে। শক্তি উৎপাদনের সাথে জড়িত। তাহলে এই যে মাইটোকন্ড্রিয়া, সে কি করতেছে? শক্তি উৎপাদন করতেছে। সেই শক্তি উৎপাদন করার ক্ষেত্রে আমরা এটাকেই সংজ্ঞাতে কনভার্ট করব। কিভাবে বলবো? যে সাইটোপ্লাজমীয় যে অঙ্গাণুটি দ্বিস্তরী লিপোপ্রোটিন দ্বারা গঠিত এবং আমাদের কি প্রোটিন কি করে আমাদের শক্তি উৎপাদনে সাহায্য করে, তাকেই বলা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া। অত বেশি না লিখলে, এটুকু লিখলেও চলবে। সাইটোপ্লাজমীয় যে অঙ্গাণুটি কি করে? শক্তি উৎপাদনে সাহায্য করে। শক্তি উৎপাদনে সাহায্য করে তাকে আমরা কি বলতেছি? তাকে মাইটোকন্ড্রিয়া বলে। তাকে আমরা কি বলতেছি? মাইটোকন্ড্রিয়া বলে। ঠিক আছে, মানটা একটু ভুল আছে। আবিষ্কার কে করছে? আমরা যদি এটা বই থেকে পড়ে নেই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আবিষ্কারটা কি করলো? আমরা যদি মাইটোকন্ড্রিয়া নিয়ে পড়ি, এই দেখো মাইটোকন্ড্রিয়া যে বলছে যে প্রকৃত কোষের যে গুরুত্বপূর্ণ অঙ্গাণু হলো মাইটোকন্ড্রিয়া। কোষের যাবতীয় জৈবনিক কাজে শক্তি সরবরাহ করে বলে মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? শক্তিঘর বা পাওয়ার হাউস। তোমাকে খ নম্বরে কোশ্চেন আসতে পারে যে মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয় কেন? পাওয়ার হাউস বলা হয় কেন? তুমি কি বলবা? যে আমাদের যে যাবতীয় শক্তির প্রয়োজন, তাই অধিকাংশ শক্তিটা উৎপন্ন হয় কোথায়? আমাদের মাইটোকন্ড্রিয়ার ভিতরে। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কি বলা হচ্ছে? শক্তিঘর বা পাওয়ার হাউস। আর এই অঙ্গাণুতে ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়া সম্পন্ন হয়। আরেকটা জিনিস তুমি মনে রাখতে পারো, সেটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এই অক্সিডেটিভ ফসফোরাইলেশন এটার মধ্যে ঘটে। তাহলে কি কি বললাম? ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র এবং অক্সিডেটিভ ফসফোরাইলেশন এর মধ্যে ঘটে। এবং তুমি সংজ্ঞা দিতে পারো, দ্বিস্তর বিশিষ্ট আবরণী বা ঝিল্লি দ্বারা সীমিত সাইটোপ্লাজমের যে অঙ্গাণু ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চক্র ইত্যাদি ঘটে এবং শক্তি উৎপাদন করে, তাকেই বলা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া। আমরা এইটা না ভাবে ওই যে আমি প্রথমে লিখে দিলাম কি, যে সাইটোপ্লাজমের যে অঙ্গাণুটি কি করে? আমাদের শক্তি উৎপাদনে সাহায্য করে, তাকেই বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আবিষ্কার এবং নামকরণটা দেখো, লেখা আছে 1855 সালে কলিকার নামে একজন বিজ্ঞানী এটা আবিষ্কার করেন। তিনি এর নাম দেন সার্কোসোম। তখনও কিন্তু এর নাম মাইটোকন্ড্রিয়া হয় নাই। কে? কলিকার নামে একজন বিজ্ঞানী, তিনি এটার নাম দিয়েছেন সার্কোসোম। পরবর্তীতে ওয়াল্টার ফ্লেমিং এর নাম দেন ফিলা এবং সর্বশেষ কার্ল বেন্ডা এটার নামকরণ করেন কি মাইটোকন্ড্রিয়া। এবং মাইটোকন্ড্রিয়া কোথায় অবস্থান করে? সাইটোপ্লাজম বিক্ষিপ্ত অবস্থান করে। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, সেটা হচ্ছে কি কোষের আয়তনে প্রায় 20% জায়গা দখল করে কে? মাইটোকন্ড্রিয়া। উৎপত্তি কোথায় থেকে? আমরা আগেই বলছি, এটা কোষ বিভাজনের মাধ্যমে উৎপত্তি হয়। প্রথম মাইটোকন্ড্রিয়া এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়ায় তৈরি হয়েছিল, যেটা তোমাদের আগের অধ্যায়ে আমরা আগের ক্লাসে পড়ায় ফেলছি। এখন আমরা দেখি মাইটোকন্ড্রিয়া। এখানে দেখো লেখা আছে যে সংখ্যাটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য মনে রাখতে হবে যে প্রতি কোষে গড়ে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কয়টা? 300 থেকে 400টি মাইটোকন্ড্রিয়া থাকে। এবং মাথায় রাখতে হবে যকৃৎ কোষে থাকে 1000 বা তার থেকেও বেশি। তবে অ্যামিবাতে সব থেকে বেশি থাকে। একটা অ্যামিবাতে প্রায় 30 থেকে 50 লাখ মাইটোকন্ড্রিয়া থাকে। তাহলে দেখো, একবার একটা মেডিকেলে প্রশ্ন আসছিল, মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছিল, নিচের কোনটিতে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা সর্বাধিক? নিচের কোনটিতে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা, মাইটোকন্ড্রিয়ার সংখ্যা সর্বাধিক। তাহলে মনে রাখতে হবে, নরমালি প্রতি কোষে মাইটোকন্ড্রিয়া থাকে কত? 300 থেকে 400টি, কিন্তু যকৃৎ কোষে থাকে কত? 1000 বা তার থেকে বেশি। 1000 বা তার থেকে বেশি। এজন্য অপশনে ছিল যকৃৎ, কিন্তু অপশনে যদি অ্যামিবা থাকে তাহলে উত্তর হবে অ্যামিবা, আর অ্যামিবা না থাকলে কি হবে? যকৃৎ। এবং আয়তন, কোষের মোট আয়তনের কত শতাংশ?
20% কে দখল করে? মাইটোকন্ড্রিয়া। যেহেতু একটা কোষের ভিতরে একটা মাইটোকন্ড্রিয়া থাকে না, এরকম মাইটোকন্ড্রিয়ার সংখ্যা থাকে প্রায় কমপক্ষে হলো 300 থেকে 400টি। এই জন্য বলছে যে কোষের প্রায় কত শতাংশ? 20% জায়গা তারা দখল করে। এবার আসি আমরা ভৌত গঠন। মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন মনে রাখবা সিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট সিকিউ এর জন্য। এর আমি একটা ছবি দিছি, বাট আমরা এটা ছবির সাথেও আমরা নিজেরা একটু আঁকার ট্রাই করব। তো প্রথমে আসি ভৌত গঠন। মাইটোকন্ড্রিয়া কি কি পাওয়া যায় মনে রাখতে হবে। মাইটোকন্ড্রিয়া আমরা প্রথমে পাবো আবরণী, এবং মাইটোকন্ড্রিয়া 2 স্তর বিশিষ্ট আবরণে আবৃত, যার বাইরের স্তরটা মসৃণ কিন্তু ভিতরের স্তরটা বিভিন্ন দিকে কি হয়ে গেছে? ভাঁজ হয়ে গেছে। ভিতরের দিকে কি হয়েছে? বিভিন্ন দিকে ভাঁজ হয়ে গেছে। এই যে আমাদের বিভিন্ন দিকে কি ভাঁজ হয়ে গেল মাইটোকন্ড্রিয়াটা। এখন দেখো আমরা এখানে কি বলবো যে মাইটোকন্ড্রিয়া 2 স্তর বিশিষ্ট আবরণে আবৃত, এবং এই আবরণটি কি লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত। কি দ্বারা? লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত। কি? প্রোটিন দ্বারা গঠিত। ঠিক আছে, এই যে দেখো এটাকে বলতেছি আমরা বহি আবরণ বা বহি ঝিল্লি, আর এটাকে বলতেছি আমরা কি রে? অন্তঃঝিল্লি। মাথায় রাখবা এই বহি ঝিল্লি এবং অন্তঃঝিল্লির মাঝখানে একটা গ্যাপ থাকে। এই গ্যাপটার দৈর্ঘ্য মূলত 6 থেকে 8 ন্যানোমিটার। বহি ঝিল্লি এবং অন্তঃঝিল্লির মধ্যে যে গ্যাপটা সেটা হচ্ছে কত? 6 থেকে 8 ন্যানোমিটার। এবার আমরা যে জিনিসটা আসবো সেটা হচ্ছে কি? প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ মানে ফাঁকা জায়গা। মনে রাখতে হবে এই যে দুইটা মেমব্রেন আছে, এই দুইটা মেমব্রেন, ধরো এইটা মেমব্রেন এবং এটা মেমব্রেনের মাঝখানে যে ফাঁকাটা আছে তাকে বলা কি? বহি প্রকোষ্ঠ। বহি প্রকোষ্ঠ। আর এই যে ভিতরের যে অংশটুকু আছে এটাকে বলতেছি আমরা কি? অন্তঃপ্রকোষ্ঠ। কি পাচ্ছি? অন্তঃপ্রকোষ্ঠ। তাহলে তুমি কি বলবা? এখানে লিখবা যে মাইটোকন্ড্রিয়া 2টা প্রকোষ্ঠ পাওয়া যায়, বাইরের মেমব্রেন এবং ভিতরের মেমব্রেনের যে ফাঁকা স্থানটা সেটা বহি প্রকোষ্ঠ, আর কি রে? বহি প্রকোষ্ঠ, আর এটা হচ্ছে কি? অন্তঃপ্রকোষ্ঠ। ঠিক আছে, এখন আসি আমরা কৃষ্টি বা প্রবর্ধক। এই যে দেখো একটু আগে আমরা দেখলাম যে মাইটোকন্ড্রিয়া এই যে ভিতরের স্তরটা বিভিন্ন দিকে ভাঁজ হয়ে গেছে না, এই ভাঁজ হয়ে যাওয়া অঙ্গগুলোকেই বলতেছি আমরা কি? কৃষ্টি। এগুলোকে আমরা কি বলতেছি? কৃষ্টি। তাহলে আমাদের অন্তঃমেমব্রেন গুলা বিভিন্ন দিকে ভাঁজ হয়ে আঙ্গুলের মতো গুলো অভিক্ষেপ তৈরি করে, এই আঙ্গুলের মতো অভিক্ষেপ গুলাকেই বলতেছি কৃষ্টি। তাহলে কি বললাম? অন্তঃমেমব্রেন ভিতরের দিকে ভাঁজ হয়ে যে আঙ্গুলের মতো অভিক্ষেপ সৃষ্টি করে, আঙ্গুলের মতো অভিক্ষেপ তৈরি করে, তাকেই বলতেছি আমরা কি রে? কৃষ্টি। এখন দেখো অক্সিজম। এরপরে পয়েন্ট আমরা কি বললাম? অক্সিজম। বলছে যে এই যে কৃষ্টির গায়ে, কৃষ্টি অথবা অন্তঃমেমব্রেনের গায়ে কতগুলো আমরা কি পাচ্ছি? কৃষ্টির গায়ে কতগুলা বৃন্ত বা অবৃন্তক এরকম গোলাকার বস্তু লাগানো থাকে। বৃন্তক অথবা অবৃন্তক এরকম কি থাকে? গোলাকার বস্তু লাগানো থাকে, গোলাকার বস্তু লাগানো থাকে। আর এই গোলাকার বস্তুগুলোকে আমরা কি বলতেছি? অক্সিজম। এগুলাকে আমরা কি বলতেছি? এই গোলাকার বস্তুগুলোর নাম হলো কি? অক্সিসোম বা জোম। মনে রাখবা এই অক্সিজমের ভিতরে কি বললাম তাহলে? অন্তঃমেমব্রেনের গায়ে, অন্তঃমেমব্রেনের গায়ে যে গোলাকার বৃন্তক, অর্থাৎ বৃন্তযুক্ত থাকতে পারে অথবা অবৃন্তক বস্তু থাকে, তাকে আমরা কি বলবো? তাকে অক্সিজম বলে, অক্সিসোম বলে। মনে রাখতে হবে এই যে অক্সিজম বললাম, এই অক্সিজমের ভিতরে আমাদের প্রায় 100 ধরনের এনজাইম
বা কো এনজাইম থাকে, কো এনজাইম থাকে, এনজাইম থাকে। আর এর ভিতরেই মূলত শ্বসন ঘটে। এর ভিতর কি ঘটে? এর ভিতর শ্বসন ঘটে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া যে শক্তি উৎপন্ন করে সেই শোষণটা ঘটে কার মধ্যে? অক্সিজেনের ভিতরে। এজন্য অক্সিজেনের আরেকটা নাম বলা হয় কি? আরেকটা নাম হচ্ছে এটিপি সিনথেস। এটার একটা নাম কি? এটিপি সিনথেস। সিনথেস এর একটা নাম কি? এটিপি সিনথেস। ওকে, এবার দেখো এছাড়াও আমাদের যে মাইটোকন্ড্রিয়া আছে, এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে কতগুলা বৃত্তাকার ডিএনএ থাকে। কি থাকে? বৃত্তাকার ডিএনএ। তাহলে এটাকে নিলাম কি? বৃত্তাকার ডিএনএ। এবং কিছু মুক্ত রাইবোজোম পাওয়া যায়। কি পাওয়া যায়? কিছু মুক্ত রাইবোজোম। তাহলে এটাকে আমরা লিখলাম মুক্ত রাইবোজোম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়ার গঠন। পরীক্ষায় যদি আসে তুমি এইটুক সুন্দর করে ছবিটা আঁকবা উপরে, দেন এই ব্যাখ্যাগুলা সুন্দর মতো করে লিখবা। আমরা এখন বইয়ের সাথে একটু মিলাই নিই ব্যাখ্যাটা, গঠনটা। দেখো আমাদের মাইটোকন্ড্রিয়ার সংখ্যা পড়ে ফেলছি যে প্রতি কোষে এদের সংখ্যা এক থেকে একাধিক হতে পারে। সাধারণত গড়ে প্রতি কোষে 300 থেকে 400টি থাকে। তবে যকৃৎ কোষে কত? 1000-এর বেশি। আর এবিভাতে আরো বেশি, কত? 30 থেকে 50 লাখ। ওকে, আকৃতি পড়ার দরকার নাই, বৃত্তাকার সূত্রাকার থাকতে পারে। আয়তন আমরা আগে একটা লাইন বলবো জাস্ট, এটা কোষের মোট আয়তনের কত অংশ দখল করে? 20%। দেখো মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন লেখা আছে আবরণী। প্রত্যেকটা মাইটোকন্ড্রিয়া লিপোপ্রোটিনের বাইলেয়ারে দুটি মেমব্রেন থাকে এবং বাইরের মেমব্রেনটি খাঁজবিহীন এবং ভিতরে মূলত রক্ষা করা এর প্রধান কাজ। আর ভিতরের মেমব্রেনটা বিভিন্ন দিকে ইয়া হইতে পারে। ঠিক আছে, এখানে এটিপি, এটিসি, এটিপি সিনথেস, এটিপি তৈরির এনজাইম ইত্যাদি থাকে না। আর এর কাজ মূলত কি? রক্ষণাত্মক। দেখো দুটি আবরণের মধ্যবর্তী গ্যাপ কত? 6 থেকে 8 ন্যানোমিটার। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। প্রকোষ্ঠ, দুটি মেমব্রেনের মাঝখানে ফাঁকা স্থানকে বলা হয় বহিঃপ্রকোষ্ঠ এবং অন্তঃমেমব্রেনের ফাঁকা ভিতরের অংশগুলোকে বলছি আমরা অন্তঃপ্রকোষ্ঠ। কৃষ্টি পড়ে নাও। ঠিক আছে, বাইরের মেমব্রেন সোজা, কিন্তু ভিতরের মেমব্রেনটি নির্দিষ্ট ব্যবধান ভিতরের দিকে ভাঁজ হয়ে আঙ্গুলের মতো প্রবর্ধন সৃষ্টি করে। আর এই প্রবর্ধিত অংশকে আমরা কি বলি? কৃষ্টি বলি। ঠিক আছে, এবং এই কৃষ্টির এবার আসে অক্সিজোম। মাইটোকন্ড্রিয়ার অন্তঃআবরণের অন্তঃগাত্রে অতি সূক্ষ্ম অসংখ্য দানা লেগে থাকে, এদেরকে অক্সিজোম বলে। আর এই বৃন্তক মস্তক মোটা ভূমি নিয়ে গঠিত এবং সম্ভবত এটা নেই এটিপি সিনথেসই হচ্ছে কি? অক্সিজেন। কারণ এর ভিতরে এটিপি তৈরি হয়, মানে শক্তি তৈরি হয়। এটিপি সিনথেস আর পড়ার দরকার নাই। বৃত্তাকার ডিএনএ এবং কিছু রাইবোজোম। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব বৃত্তাকার ডিএনএ এবং রাইবোজোম কোন প্রকৃতির? 70S। এই জন্য এটাকে এখন আমরা মাইটোকন্ড্রিয়াকে একটা কোষীয় অঙ্গাণু না বলে আদিকোষী জীব বলে থাকি। ঠিক আছে, রাসায়নিক গঠনটা নিজে দেখো। রাসায়নিক গঠন, মাইটোকন্ড্রিয়া শুষ্ক ওজনের 65% প্রোটিন, 29% গ্লিসারাইড, 4% লেসিথিন, সেফালিন এবং 2% কি থাকে? কোলেস্টেরল। পড়লে পড়ছো, না পড়লে নাই। ঠিক আছে, লিপিডের মধ্যে 90% হচ্ছে কি? ফসফোলিপিড। না পড়লেও চলবে। মাইটোকন্ড্রিয়া ঝিল্লি লিপোপ্রোটিন সমৃদ্ধ। মাইটোকন্ড্রিয়াতে আমরা কি বলছি? 100 প্রকারের এনজাইম এবং কি আছে? কো এনজাইম আছে। ঠিক আছে, এছাড়াও সামান্য পরিমাণে আরএনএ এবং ডিএনএ থাকে। এবার আসে মাইটোকন্ড্রিয়ার কাজ। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা। মাইটোকন্ড্রিয়ার কাজটা তোমাকে ভালো করে পড়তে হবে। এবার দেখো, কোষের যাবতীয় কাজের জন্য শক্তি উৎপন্ন করে, শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম বা কোএনজাইম প্রভৃতি তৈরি করে, শ্বসনের বিভিন্ন পর্যায়ে যেমন ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চক্র এবং অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এখন দেখো আমরা জানি শ্বসনের ধাপ কয়টা? শ্বসনের ধাপ, এই শ্বসনের ধাপ হচ্ছে 4টি। কয়টি? 4টি। শ্বসনের ধাপ কয়টা? 4টা। যার মধ্যে 1 নম্বর আছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস। 2 নম্বর হচ্ছে এসিটাইল কোয়ের সৃষ্টি। এসিটাইল কোয়ে সৃষ্টি। 3 নম্বর হচ্ছে আমাদের কি? ক্রেবস চক্র। ক্রেবস চক্র। আর এটা হচ্ছে কি? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই 4টার মধ্যে মনে রাখবা একমাত্র গ্লাইকোলাইসিস যে ধাপটা আছে সেই ধাপটা কোথায় ঘটে? সাইটোপ্লাজমে। কোথায় ঘটে? সাইটোপ্লাজম। ঠিক আছে, আর বাকি 3টা ঘটে কোথায়? মাইটোকন্ড্রিয়ায়। এমসিকিউতে প্রশ্ন আসতে পারে এসিটাইল কোয়ে কোথায় সম্পন্ন হয়, ক্রেবস চক্র কোথায় সম্পন্ন হয়, আর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কোথায় সম্পন্ন হয়? তোমাকে বলতে হবে মাইটোকন্ড্রিয়ায়। এদের নিজস্ব ডিএনএ এবং আরএনএ থাকার কারণে এটা বংশবৃদ্ধিতে ভূমিকা রাখে, প্রোটিন সংশ্লেষণ এবং স্নেহ বিভাগে সাহায্য করে। তারপরে ধরো কোষের বিভিন্ন অংশে ক্যালসিয়াম আয়নের ঘনত্ব রক্ষা করে,
কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু অর্থাৎ অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করে। দেখো আমরা একটা নতুন কথা পড়বো আজকে, সেটা হচ্ছে কি কোষের মৃত্যু দুই ভাবে হতে পারে। কি কোষের মৃত্যু দুই ভাবে হয়। কয় ভাবে? দুই ভাবে। এক অ্যাপোপ্টোসিস আর এটা হচ্ছে নেক্রোসিস, SIS। ঠিক আছে, অ্যাপোপ্টোসিস জিনিসটা কি? অ্যাপোপ্টোসিস শব্দটার অর্থ হচ্ছে এরকম, ধরো আমাদের শরীরে কিছু কোষ আছে, আমাদের শরীরে কিছু কোষ আছে যাদের আয়ুষ্কাল নির্দিষ্ট। যেমন ধরো আরবিসি 120 দিন পর মারা যায়, বা আমাদের শরীরে যে ত্বকের কোষগুলো আছে সেগুলো 10-12 দিনের মধ্যে প্রতিস্থাপিত হয়। যেই কোষগুলোর আয়ুষ্কাল নির্দিষ্ট, তাদের আয়ুষ শেষ হলে তাদের মৃত্যুটা অনিবার্য। এই ধরনের মৃত্যুটাকে বলতেছি আমরা কি অ্যাপোপ্টোসিস। এটা বলছে কি পূর্ব নির্ধারিত মৃত্যু, পূর্ব নির্ধারিত মৃত্যু, এটাকে বলতেছি অ্যাপোপ্টোসিস। আর এই অ্যাপোপ্টোসিসে সাহায্য করে কোনটা? আমাদের মাইটোকন্ড্রিয়া। অন্যদিকে নেক্রোসিস হচ্ছে কি পুষ্টি বা পুষ্টির অভাব অথবা আঘাতজনিত কারণে যদি কোনো একটা জায়গায় কোষ মরে যায়, তার আয়ুষ্কাল শেষ হওয়ার আগেই, সেই মৃত্যুটাকে বলতেছি আমরা কি নেক্রোসিস। ওকে, এছাড়া তোমরা দেখবা যে রক্তকণিকা এবং হরমোন উৎপাদনে সাহায্য করে, এবং এতে বিভিন্ন ধরনের ক্যাটায়ন যেমন পটাশিয়াম 2+, সোডিয়াম, সালফেট, আয়রন, ম্যাঙ্গানিজ ইত্যাদি সঞ্চিত রাখে। এই জায়গায় একটা জিনিস দেখো, তোমাদের বইয়ের মধ্যে একটা বক্স আছে। এই বক্সটা এতটাই ইম্পর্টেন্ট, মানে যেখানেই মনে রাখবা মেডিকেলের প্রশ্ন, যেখানেই রোগ সেখানেই মেডিকেল প্রশ্ন। দেখো একটু আগেই বলছি যে মাইটোকন্ড্রিয়াতে কতগুলা বৃত্তাকার ডিএনএ থাকে। যদি এই ডিএনএ তে কোনো সময় মিউটেশন ঘটে, কি ঘটে? মিউটেশন ঘটে, তাহলে দেখা গেছে যে মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার হয়। এরূপ প্রায় 100টার মতো ডিসঅর্ডার জানা গেছে। তবে বৃদ্ধ বয়সে অনেক সময় পার্কিনসন ডিজিজ, অ্যালজাইমার রোগ এবং টাইপ 1 ডায়াবেটিস, এই রোগগুলো কার জন্য হয়ে থাকে? মাইটোকন্ড্রিয়ার যে ডিএনএ আছে তার ভিতরে মিউটেশন ঘটলে এই রোগটা হইতে পারে। কি কি? আবার বলতেছি, পার্কিনসন ডিজিজ, অ্যালজাইমার রোগ এবং কি টাইপ 1 ডায়াবেটিস। মেডিকেলের প্রশ্ন দিয়ে দিল, নিচের কোনটি মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার নয়? পার্কিনসন, অ্যালজাইমার, টাইপ 1, টাইপ 2। তাহলে উত্তর হবে কি টাইপ 2। ঠিক আছে, এগুলা রোগ সম্পর্কে পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, এখন এখানে দুইটা ওয়ার্ড আছে, এন্ডোসিম্বায়ন্ট এবং মাইটোকন্ড্রিয়ার বহির্গঠন অন্তর্গঠন সম্পর্ক পড়লে পড়তে পারো, না পড়লে নাই। আর এন্ডোসিম্বায়ন্ট আমরা ফার্স্ট ক্লাসে বুঝাইছি। এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়ায়, অর্থাৎ যখন কোন একটা জীবের মধ্যে আরেকটা জীব বসবাস করবে এবং একে অপরকে সহযোগিতার মাধ্যমে দুইজন দুইজনের কাছ থেকে উপকার লাভ করবে, তখন সেই প্রক্রিয়াটাকে বলা হয় এন্ডোসিম্বায়োসিস। আর এটা যারা করে তারা হচ্ছে এন্ডোসিম্বায়ন্ট। দেখো মাইটোকন্ড্রিয়া আমাদের কাছ থেকে কি করতেছে? শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করতেছে এবং বিনিময়ে মাইটোকন্ড্রিয়া আমাদের কি দিচ্ছে? শক্তি দিচ্ছে। এই যে আমাদের দেহের ভিতরে মাইটোকন্ড্রিয়া অবস্থান করে সে কিছুটা উপকার লাভ করতেছে, বিনিময়ে আমাদের শক্তি দিচ্ছে। এই ধরনের উপাদানগুলোকে বলা হয় এন্ডোসিম্বায়ন্ট। লেখা আছে ইউক্যারিওটিক কোষের বিদ্যমান ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়াকে কোষের এন্ডোসিম্বায়ন্ট হিসেবে গণ্য করা হয়। ধারণা করা হয় ইউক্যারিওটিক কোষ দ্বারা এন্ডোফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ভক্ষণকৃত কিছু ব্যাকটেরিয়া থেকে এদের বিবর্তনের মাধ্যমে এদের সৃষ্টি হয়েছে। এটা আমি আগেই পড়াইছি, তোমরা যারা এই ক্লাসে নতুন তারা অবশ্যই ফার্স্ট ক্লাসটা দেখে নিবা। ঠিক আছে, এবার আমাদের স্লাইডে যাই। এখানে দুই চারটা কথা আমরা লিখছি, সেটা হচ্ছে তোমাদের রাসায়নিক গঠন পড়ে ফেলছি। এবার দেখো মাইটোকন্ড্রিয়ার কাজ। মাইটোকন্ড্রিয়া শ্বসন প্রক্রিয়ায় প্রয়োজনীয় সকল প্রকার এনজাইম এবং কোএনজাইম সরবরাহ করে। এতে কোষের শক্তি উৎপাদন বা এটিপি তৈরি হয়। আর এই কারণে মাইটোকন্ড্রিয়া কি করতেছে? শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়। এটা কোষের বিভিন্ন অংশে ক্যালসিয়ামের ঘনত্ব বজায় রাখে এবং মাইটোকন্ড্রিয়া জনন কোষ অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু গঠনে ভূমিকা পালন করে। এদের নিজস্ব ডিএনএ এবং আরএনএ তৈরি করে এবং এরা কোষের লৌহ এবং স্টেরয়েড পদার্থ সংশ্লেষণ করে। ভালো করে মনে রাখবা, মাইটোকন্ড্রিয়া স্নেহ বিপাকে অংশগ্রহণ করে। অনেক সময় রক্তকণিকা এবং হরমোন, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। গ্লাইকোলাইসিস ব্যতীত শ্বসনের বাকি তিনটা ধাপ কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়া ঘটে। এটা আমরা একটু আগেই পড়াইলাম। এবং দেখো এখানে এই যে পূর্ব নির্ধারিত মৃত্যু ঘটায়, এই দেখো এইখান থেকে আমাদের কিছু প্রশ্ন আসতে পারে। মাইটোকন্ড্রিয়া থেকে কিছু নমুনা প্রশ্ন দিয়ে দিলাম। এক নম্বর, এটা খ নম্বরে আসতে পারে যে মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বা পাওয়ার হাউস বলে কেন? কারণ আমরা বললাম শ্বসনের যতগুলা ধাপ আছে, চারটা ধাপের মধ্যে তিনটা, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আর অ্যাসিটাইল কোয়েল সিস্টেম, এই তিনটা মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঘটে। এবং আমাদের শরীরের যাবতীয় শক্তির বেশিরভাগ শক্তি কোথায় উৎপন্ন হয়? মাইটোকন্ড্রিয়ায় উৎপন্ন হয় বলে মাইটোকন্ড্রিয়াকে কি বলতেছি? শক্তিঘর বা পাওয়ার হাউস।
এবারে এটা হচ্ছে গ নম্বরে প্রশ্ন আসতে পারে, মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করো, আমরা পড়ে ফেলছি, এবং জীব জগতের মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব আলোচনা করো। এটা তোমরা 9-10 থেকে পড়ে আসছো যে মাইটোকন্ড্রিয়া না থাকলে শক্তি উৎপন্ন হইতো না, শক্তি উৎপন্ন না হলে আমাদের কোষের নিঃশেষ হয়ে যাবে, একটা সময় কোষ মারা যাবে, আর কোষ মারা গেলে কি জীবকুল এক সময় ধ্বংস হয়ে যাবে। সো এভাবে তুমি একটু লিখলেই যথেষ্ট।